হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি ডিভাইন আরবান গড চ্যাপ্টার 14 থেকে 20 পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। কাঁপতে কিছু ঔষধ নিয়ে আসে ইয়েচেনের কাছে, আর ইয়েচেন সেই ঔষধ নিয়ে মিস ঝুকে বলে, ধন্যবাদ মিস ঝু, আমাকে ব্যক্তিগতভাবে ওষুধটি দেওয়ার জন্য। মিস ঝু রাগে মুখ বানিয়ে বলে, না না মিস্টার, আপনার সেবা করা সম্মানের। এই ভেষজগুলি খুবই বিরল, আমি ভাবছি আপনার কাছে যথেষ্ট টাকা আছে কিনা। ইয়েচেন বলে, মিস ঝু, তুমি অনেক নমনীয়, কিন্তু তুমি যেভাবে অবাধ্য ছিলে তা এখনও আমার ভালো লাগে। মিস ঝু রেগে গিয়ে বলে, এত অভদ্র ব্যবহার করো না, আজ আমি তোমার সাথে কোনো মিল নেই। আমার মাস্টার যদি এখানে থাকতেন তাহলে তুমি সমস্যায় পড়তে। মিস ঝুর দাদা বলে, ঝু, তুমি কি দেখতে পাচ্ছ না এই ছোট্ট ভাইয়ের শক্তি তোমার মাস্টারের চেয়ে কম নয়? মিস ঝু ভয়ে বলে, কি, এটা কিভাবে সম্ভব? মিস ঝু দাদার পিছনে পালায়, আর দাদা বলে, আমার নাতনি আমার দ্বারা নষ্ট হয়ে গেছে, তাই দয়া করে তার মাস্টারকে দোষ দিও না। মিস ঝু দাদার পিছনে দাঁড়িয়ে ভয় বলে, মাস্টারের চেয়ে শক্তিশালী? আর ইয়েচেন বলে, ঠিক আছে। দাদা বলে, আচ্ছা মাস্টার, আপনি আমাকে দোকানে ওষুধের তালিকা দিয়েছিলেন, কিন্তু আপনার একটু বেশি পরিমাণে ওষুধের প্রয়োজন, আপনাকে কয়েকদিন অপেক্ষা করতে হবে। মাস্টার, ক্ষমা চাইতে হবে, ফি বিনামূল্যে। ইয়েচেন কার্ড বের করে চোখ টিপ মেরে বলে, কোনো প্রয়োজন নেই, শুধু বাজার মূল্য অনুসরণ করুন। সম্প্রতি অল্প কিছু টাকা আয় করেছি, আমি চাই না যে কেউ তোমার পরিবারের সুযোগ নিক। রিক্সুয়া জিভ বের করে ভঙ্গি করে। ইয়েচেন এখান থেকে চলে যাওয়ার সময় বলে, তাহলে কয়েকদিনের মধ্যেই ফিরে আসব। রিক্সুয়ার দাদা বলে, আমি তখন তোমার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। রিক্সুয়া ভেংচাইয়া বলে, গুড বাই। ইয়েচেন বলে, পরে দেখা হবে। দাদা বলে, ইয়েচেন, সে কি ইয়ে পরিবারের সদস্য? রিক্সুয়া হ্যারান হয়ে বলে, সে কি একজন বিখ্যাত প্রাচীন মার্শাল আর্টিস্ট? দাদু কেন তার নাম জানেন? দাদু মনের মধ্যে বলে, যদি সে সত্যিই সেই ইয়েচেন হয় তাহলে এই শহরে কিছুদিনের জন্য শান্তি থাকবে না। ইয়েচেন রাস্তায় হাঁটার সময় মনের মধ্যে বলে, আজ আমার বাবা মায়ের মৃত্যুবার্ষিকী প্রায়, এবার কিছু প্রস্তুতি নেওয়ার সময়। কিন্তু তার আগে পিছনে তাকিয়ে দেখে বলে, এখনও একটা তিল আছে যা চিকিৎসা করার প্রয়োজন। রিক্সুয়া দাদাকে বলে, আমার মাস্টার হিসেবে সে কিভাবে শক্তিশালী হতে পারে? শুধু একটা নকল ছবি শনাক্ত করতে সে সাহায্য করেছে। দাদা বলে, আসলে আমি ভুল ছিলাম, এটা এমন নয় যে সে তোমার মাস্টারের মতো শক্তিশালী, কিন্তু তোমার মাস্টারের অনেক উপরে। রিক্সুয়া হ্যারান হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? কেউ কিভাবে মাস্টারের চেয়ে ভালো হতে পারে? দাদা বলে, তার আবির্ভাবের অর্থ হল একজন নতুন গ্র্যান্ডমাস্টারের আবির্ভাব। গুজব রটেছে যে একজন মার্শাল আর্ট মাস্টার খালি হাতেই একটি সুপ্রশিক্ষিত ভারী অস্ত্রশস্ত্র সম্পন্ন সেনাবাহিনীকে হত্যা করতে পারেন। তারা যে কোনো তাপ অস্ত্র উপেক্ষা করতে পারে। সাধারণ মানুষ তাদের চোখে পিঁপড়া ছাড়া আর কিছুই নয়। জিক্সুয়া এর মুখে ঘাম বের হতে থাকে। এই কথা শুনে বলে, সে এত ছোট, সে কিভাবে গ্র্যান্ডমাস্টার হতে পারে? দাদা বলে, না, সে গ্র্যান্ডমাস্টার নয়, বরং গ্র্যান্ডমাস্টারের চেয়েও ভয়ঙ্কর একজন সত্তা। যদি তুমি তাকে আরও কয়েক বছর সময় দাও, পৃথিবীতে খুব কম লোকই আছে যারা তার সাথে প্রতিযোগিতা করতে পারে। আমাদের জু পরিবার যেন তার শত্রু না হয়, যাই হোক না কেন। ইয়েচেনকে যে ফলো করছিল সে মনের মধ্যে বলে, এই লোকটা নিশ্চয়ই সেই ডাক্তার যাকে মিস্টার সেন খুঁজছেন। সেই ডিটেকটিভ মনের মধ্যে খুশি হয়ে বলে, আমি এত তাড়াতাড়ি তার সাথে দেখা করব আশা করিনি, কিন্তু যদি আমি তাকে ভালোভাবে অনুসরণ করি তাহলে পুরস্কারটি আমার হবে। ইয়েচেন হাঁটতে হাঁটতে একটা গলিতে চলে যায়। এইটা দেখে ডিটেকটিভ ভয় পেয়ে যায় আর মনের মধ্যে বলে, সে গলিতে ঢুকেছে, সে কি আমাকে খুঁজে পেয়েছে? গলিতে গিয়ে দেখে এখানে কেউ নেই। ইয়েচেন উপর থেকে লাফ দিয়ে ডিটেকটিভকে ধরার জন্য নামে, আর ডিটেকটিভ মনের মধ্যে বলে, সে পালিয়ে গেল না তো? ইয়েচেন হাত দিয়ে টাইট করে মাথায় ধরে নিচে আটকে রাখে আর বলে, আমাকে খুঁজছ? ইয়েচেনের শরীর থেকে বেগুনি রঙের আলো বের হয় আর রেগে গিয়ে বলে, তোমাকে না মারার একটা কারণ দাও। ডিটেকটিভ ভয় পেয়ে যায় আর চিৎকার করে বলে, আমাকে মেরো না, আমি তোমাকে সব বলবো। তারপর নিজের বায়োডাটা যা আছে 14 গোষ্ঠী সহ সব বলে দেয়। ইয়েচেন বকার মতো করে শুনে। ইয়েচেনের মাথা গরম হয়ে ফেটে যায়, তাই চিৎকার করে বলে, বাজে কথা বলা বন্ধ করো, আমি জিজ্ঞাসা করছি তোমাকে কে পাঠিয়েছে? ডিটেকটিভ ভয় বলে, তুমি এত জোরে চিৎকার করছো কেন? ডিটেকটিভ বলে, সেন হাইহাই পুরো জিয়াংচেং জুড়ে একটি পুরস্কার জারি করেছিলেন, যতক্ষণ না তিনি আপনাকে খুঁজে পাবেন তিনি 10 লক্ষ পুরস্কার দেবেন। ইয়েচেন মনের মধ্যে বলে, আমি সেন হাইহাইকে 3 দিন বাঁচিয়েছি, যদি 3 দিনের মধ্যে আমার কাছ থেকে কোনো ফলো আপ চিকিৎসা না করা হয় তাহলে সে অবশ্যই মারা যাবে। ডিটেকটিভ খুশি হয়ে বলে, তুমি এখন আমার সাথে আসো না কেন, আমরা টাকা ভাগ করে নেব 50 আর না 70-30। ইয়েচেন ডিটেকটিভকে বলে, সেন হাইওয়াই যদি বাঁচতে চাও তাহলে এমন কৌশল করো না। ইয়েচেন বলে, কি আর কিছু আছে? আজ আমি খুব ব্যস্ত। ডিটেকটিভ বলে,
মিস্টার সেন একজন গোয়েন্দা নিয়োগ করেছেন, কারণ তিনি আপনার গতিবিধি বুঝতে পারছেন না। তোমার লোকেশনটা বলো বড় ভাই। সানিয়ের বিল্ডিং। সানি মেকআপ করে সুন্দরী হয়ে গেছে। ইয়েচেন সানিকে দেখে হঠাৎ বলে, এত সুন্দর করে সাজগোজ করলে কেন? সানি বলে, তোমাকে কেনাকাটা করতে নিয়ে যাওয়ার জন্য। তুমি অনেকদিন ধরে এই পোশাক পরে আছো। তোমার সাথে যোগাযোগ করার জন্য আমার একটা মোবাইল ফোনও কিনতে হবে। ইয়েচেন বলে, এটা খুব ঝামেলার। সানি ইয়েচেনের হাত ধরে বলে, তুমি টাকার জন্য চিন্তিত নাও, তাই না? চিন্তা করো না, আমি তোমাকে কাপড় কিনে দেব। ঠিক আছে, চলো কেনাকাটা করতে যাই। শপিং মলে এসে ইয়েচেনের জন্য একটা শার্ট কিনে দেই। সানি সেই জামা দেখে বলে, খারাপ না, তুমি যখন সাজবে তখন তোমাকে বেশ সুন্দর দেখাবে। সানি ইয়েচেনের হাতে গুতা মেরে বলে, এখন যদি তুমি বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ঘুরতে যাও তাহলে ছাত্রদের দ্বারা আক্রান্ত হবে। ইয়েচেন বলে, আমি খাবার জন্য আমার মুখের উপর নির্ভর করি না। সানি বলে, সত্যি করে বলো তো, তোমার কি কোনো প্রেমিকা আছে? তোমাকে কি একজনের সাথে পরিচয় করিয়ে দিতে চাও? আমার বন্ধুরা সবাই অবিবাহিত এবং সুন্দর। ইয়েচেন বলে, না, আমার মনে হয় না। সানি মজা করে বলে, তুমি কখনো প্রেম করনি, তাই না? নিষ্পাপ ছোট্ট কুমারী। মনের মধ্যে বলে, অতীতে প্রেম, 5 বছর পাগলাটে কাল্টিভেশন হয়েছে, যার কাছে বাচ্চাদের ভালোবাসার যত্ন নেওয়ার সময় আছে। কিন্তু আগের দিনগুলিতে, যখন তোমার পরিবার এখনও আশেপাশে ছিল, আমি একবার একটি মেয়েকে পছন্দ করেছিলাম। সেই স্কুল ছাত্রী, যে অনেক মানুষের গোপন ভালোবাসা ছিল। সেই সময় আমি তাকে একটা প্রেমপত্র পাঠিয়েছিলাম। আশ্চর্যজনকভাবে আমি একটি সাড়া পেয়েছি। সে বলল, যতক্ষণ না আমি স্কুলের সকালের সমাবেশে সমস্ত ছাত্র এবং শিক্ষকদের সামনে তার কাছে আমার ভালোবাসা স্বীকার করতে পারি, ততক্ষণ সে আমার সাথে বাইরে যেতে রাজি হয়েছে। তাই অশিক্ষিত মতো আমি দুবার না ভেবে তাকে বিশ্বাস করলাম। কিন্তু সে সবার সামনে আমাকে প্রত্যাখ্যান করেছিল। সবকিছুই ছিল আমাকে ঠকানোর জন্য তৈরি একটা ফাঁদ। তারপর থেকে আমি বিধ্বস্ত, আত্মধ্বংসী এবং ধীরে ধীরে অন্যদের কাছে হেরে গেছি। এইসব ভাবার সময় তার চোখ দিয়ে লাল আলো বের হয়। কিন্তু এখন আমার চোখে জ্যাংস্যাংয়ের 4টি প্রধান পরিবারের প্রধান চু পরিবার কি। এরপর তার শরীর থেকে বেগুনি রঙের আলো বের হয়। সান ইয়েচেনের এত রাগ দেখে মনের মধ্যে বলে, আমার কথা কি তার আত্মসম্মানে আঘাত করেছে? সান ইয়েচেনকে বলে, ইয়েচেন, আমিও কখনো প্রেমে পড়িনি, কিন্তু আমি এখনও বেঁচে আছি এবং ভালো আছি। ইয়েচেন সান ইয়ের মাথায় ধাক্কা দিয়ে বলে, কি বালে কথা, এটা নিয়ে ভাবো না, কেনাকাটায় মনোযোগ দাও। তুমি আমাকে জামাকাপড় কিনতে যাচ্ছ না? সানি বলে, আমি জানি, চলো যাই। যদিও সেখানকার পোশাকগুলো খুব দামি, তবুও কেবল একজন বোনই কিনতে পারবে। হঠাৎ সামনে দুজন লোক এসে বলে, ইউহু, এইটা কি সান ই না? সামনে একটা মেয়ে এসে বলে, আমি তোমাকে কয়েক বছর ধরে দেখিনি, তোমার কি কোনো প্রেমিক আছে? ইয়েচেন মনের মধ্যে বলে, হি কিয়ান, চু সুরানের ছোট্ট সহকর্মী। হি কিয়ান বলে, সানি, এত বছর পরেও তোমার দৃষ্টিভঙ্গি বদলায়নি। তুমি যখন স্কুলে ছিলে তখন ওই হারানো ইয়েচেনের খুব কাছে ছিলে, আর এখন তোমার বয়ফ্রেন্ড এখনও স্টল পড়ে আছে। তাই তুমি কি দরিদ্র হারানোদের পছন্দ করো? কিন্তু আবার এই লোকটিকে একটু পরিচিত মনে হচ্ছে, দেখে তো ইয়ে ফ্যামিলি পরিবারের লুজার মনে হচ্ছে। হিকিয়ানের বয়ফ্রেন্ড বলে, তোমার পরিবারের পরাজিতদের গৌরবের গল্পটা কি বলো তো? হিকিয়ান বলে, আরে এইটা সেই লুজার যে কিনা চু সুরানকে কনফেস করছিল কিন্তু রিজেক্ট হয়ে গেছিল। সে এতটাই অপমানিত হয়েছিল যে সে আর স্কুলে আসতে সাহস করেনি। পরে তার পরিবারকে অন্যরা তাড়িয়ে দেয়। অন্যথায় সুরান তাকে আবার জ্বালাতন করতে চাইত। ইয়েচেনের অনেক রাগ হচ্ছিল। রাগে বলে, কোলাহলপূর্ণ, তুমি চিরতরে চুপ করে থাকো। হঠাৎ ইয়েচেনের হাত ধরে সান ই বলে, সে যাই হোক না কেন, চলো পোশাক কেনাকাটা করি। হিকিয়ান দুইজনের সামনে দাঁড়িয়ে বলে, দুজন গরিব মানুষ কি এখনও জীবনের শেষ দিনগুলোতে কেনাকাটা করার সাহস করে? জুন, আমিও কয়েক সেট কাপড় কিনতে চাই, ঠিক আছে? আজ রাতে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তুমি তোমার বন্ধুদের আনতে পারো। জুন বলে, ঠিক আছে, আমি এখনই এগুলো কিনব। ইয়েচেন রাগে বলে, আমি তাদের যত্ন নিতে পারি। সান ই বলে, তোমাকে তো চেন পরিবারের জন্য গতকাল থানায় ডাকা হয়েছিল। সান ই একটা কোট দেখে বলে, বাহ, এটা দেখতে দারুণ, এটা তোমাকে পুরোপুরি মানাবে। এখানে এক ওয়েটার এসে বলে, মিস, ওই পোশাকটার দোকানের সবচেয়ে ভালো, এর দাম 3,60,000 টাকা, পছন্দ হলে চেষ্টা করে দেখো। সান ই মনের মধ্যে বলে, 3,60,000? আমি শুনেছি দোকানটি দামি, কিন্তু এত দামি হবে বলে আমি আশা করিনি। আমার কার্ডে মাত্র 3 লাখ টাকা আছে।
সান ই জামাটা যাতে না কিনা লাগে সেজন্য একটা অজুহাত বানিয়ে বলে, ওটা একটু ভালো করে দেখো, রংটা তোমার সাথে একদম মেলে না। হিকিয়ান হেসে বলে, আমি হাসতে হাসতে মরে যাচ্ছি। সান ই, যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে বলো, পোশাকের রং মেলাও না, মজা করছিস? সান ই হিকিয়ানকে বলে, হে কিয়ান, কেন, এটা আবার তুমি? সান ই রেগে গিয়ে বলে, বাজে কথা বলো না, আমার মনে হয় রংটা ঠিক মানায় না। হিকিয়ান সান ইকে বলে, তোমার টাকা আছে? তুমি কি এতটাই গরিব নও যে তোমার অসুস্থ ভাইয়ের জন্য তুমি উচ্চ বিদ্যালয়ও শেষ করতে পারো না? কি অসহায়! কি, তুমি আমাকে মারতে চাও? তুমি কি জানো যে আমার সবচেয়ে ভালো বন্ধু হলো চুশু রান? যদি তুমি আমাকে মারো, তুমি জিয়াংস্যাংয়ে থাকতে পারবে না। তোমার হাত নিচে রাখো। কি, এগিয়ে যাও এবং আমাকে আঘাত করো। ছোট্ট কুত্তা, তুমি আমাকে মারার চেষ্টা করো না কেন? হঠাৎ একটা হাত সামনে আসে। ইয়েচেন অনেক জোরে একটা থাপ্পড় মারে হিকিয়ানের গালে। মারার পর ইয়েচেন বলে, মুখ চিরতরে বন্ধ রাখাই ভালো। এক থাপ্পড় খেয়ে নিচে পড়ে যায় আর সবাই অবাক হয়ে দেখতে থাকে। সান ই অনেক ঘাবড়ে যায়। হিকিয়ান গালে হাত রেখে ইয়েচেনকে বলে, তুমি আমাকে মারার সাহস কিভাবে করলে? তুমি কি জানো চুশুরান আমার সবচেয়ে ভালো বন্ধু? তুমি কি জানো আমার প্রেমিককে? ইয়েচেন বলে, আমার ব্যাপার না। জুন ফোন করে বলে, আমি বিমিং গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা, বছরে কোটি টাকা আয় করি। আমি এমন একজন উচ্চমানের মানুষ যার সাথে তোমার মতো গরিব লোক ঝামেলা করতে পারবে না। যেই কোম্পানির কথা বলছিল সেই কোম্পানির বস এসে বলে, কি বড় মুখ। এখানে হাইহুয়া এসেই বলে, আমি সেন হাইহুয়া, আজ দেখতে চাই। তার সাথে মেংলংও ছিল। হাইহুয়াকে দেখে সবাই অনেক হেরান হয়ে যায়। হাইহুয়া এসে বলে, কে আমার দলের নাম ব্যবহার করে ডক্টর ইকে চাপ দেওয়ার সাহস করে? জুন ভয়ে ঘাম ছুটতে থাকে আর ভয়ে বলে, রাষ্ট্রপতি। আর মনের মধ্যে বলে, আমি ভেবেছিলাম রাষ্ট্রপতি মারাত্মক অসুস্থ, তিনি এখানে কেন? সানি মনের মধ্যে ভাবে, যদি তারা হিকিয়ানকে সমর্থন করে তাহলে কেন এত বড় শট এখানে আসবে? এর পরিণতি অকল্পনীয় হবে। হিকিয়ান হাইহুয়াকে বলে, সেন চাচা, আমার বাবা সবসময় তোমার কথা বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। জুন বলে, সেন চাচা, আপনি এখানে কেন এসেছেন? আপনি কি নতুন প্রকল্পটি পরিদর্শন করতে এসেছেন? হাইহুয়া কারুর কথা না শুনে সোজা ইয়েচেনের কাছে যায়। ইয়েচেনের হাত ধরে বলে, মিস্টার ই, তুমি আমাকে এত কঠিন করে তুলেছ, যদি তুমি না আসো আমি মরে যাব। হিকিয়ান হ্যারান হয়ে বলে, আমি ঠিকই দেখেছি। মিস্টার সেন আসলে নিচু ভঙ্গিতে বসেছিলেন, যেন চেনকে অনুগ্রহ করার জন্য। জুন ভয়ে পেয়ে বলে, এবং তিনি সম্মানসূচক শব্দটাও ব্যবহার করেছিলেন। অসম্ভব, অবশ্যই আমি ভুল শুনেছি। সানি হতবাক হয়ে মনের মধ্যে বলে, এই লোকটি শুধু জিয়াংচ্যাংয়ে আসেনি, সেন হাইহুয়া কিভাবে এত বড় শটকে জানে? ইয়েচেন বলে, যখন আমি তোমাকে বাঁচার সুযোগ দিয়েছিলাম তখন তোমার পরিবার এটাকে লালন করেনি। হাইহুয়া বলে, দুঃখিত মিস্টার ইয়ে, সেদিন আপনাকে অপমান করার জন্য আমি তাকে অনেক আগেই শিক্ষা দিয়েছি, আর এখন আমি তাকে আপনার ক্ষতিপূরণ দিতে দেব। কুত্তার বাচ্চা, এখানে এসে মিস্টার ইয়ের কাছে হাঁটু গেড়ে বসো। হিকিয়ান জুনের কাছে এসে বলে, জুন, আমরা মনে হচ্ছে একজন বড়লোককে বিরক্ত করেছি। জুন গালে হাত দিয়ে বলে, শেষ শেষ, আমার এখন কিছুই নেই। ইয়েচেন আর সানি এখান থেকে চলে যায়। সানি বলে, তুমি তো ভাড়াও দিতে পারো না, তবু আমার জন্য কাপড় এনে দিলে, আমি এটা পেয়ে খুশি। ইয়েচেন মনের মধ্যে বলে, সে ভেবেছিল আমি এখনো আগের মতোই দরিদ্র এবং কেবল কিছু ছাড়ের জিনিস বেছে নিয়েছে, দামি কিছু বলেনি। জানে না যে আমার হাতে এখনো লক্ষ লক্ষ টাকা আছে। কি ভালো মহিলা, আহা! হাইহুয়াই ইয়েচেনের সামনে চলে আসে। ইয়েচেনকে থামিয়ে বলে, মিস্টার ইয়ে আর ইয়াং লেডি, দয়া করে থামুন। হাইহুয়া তার সাথে অনেকগুলো গিফট নিয়ে এসে বলে, তোমরা দুজন কি মজা করছো? ইয়েচেন বলে, তুমি আমাকে কি করতে চাও? হাইহুয়া বলে, তুমি ভুল বুঝছো, আমি তোমাকে খুঁজছি না, তোমার পাশের মহিলাকে খুঁজছি। আমাদের দলের কর্মীরা আপনাকে অপমান করেছে, এটা আমার দোষ, আমি ক্ষমা চাইতে এসেছি, দয়া করেই ছোট উপহারগুলি গ্রহণ করুন। সানি বলে, আমি এটা কিভাবে মেনে নিতে পারি? সানি জামা কাপড় দেখে বলে, এই পোশাকগুলো আমি খুব সন্তুষ্ট, কিন্তু খুব দামি, তাই কিনতে পারছি না। এরপর ইয়েচেন হাইহুয়াকে ডাকে। হাইহুয়া হ্যাঁ বলে কাছে যায়। ইয়েচেন বলে, আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, আগামীকাল ভোর 7টায় সেনের বাড়িতে যাব তোমাকে সুস্থ করার জন্য। মনে রেখো, আমি তোমাকে বাঁচাতে পারি অথবা তোমার জীবন ফিরিয়ে নিতে পারি। হাইহুয়া অনেক খুশি হয়ে যায় আর বলে, ধন্যবাদ ধন্যবাদ মিস্টার, ভবিষ্যতে তোমার যা কিছু প্রয়োজন হবে আমি তোমাকে সাহায্য করতে রাজি।
প্রাসাদকে দেখানো হয়। হিকিয়ান চিৎকার করে বলে, সুরান, আমি যা বলেছি তা সত্যি। এটা সত্যি ইয়েচেন। যদিও ব্যক্তিত্ব অনেক বদলে গেছে, চেহারাটা অনেকটা একই রকম, আর নামটাও একই। সুরান গাছে পানি দিয়ে বলে, ও তাই নাকি? সে ফিরে এসেছে। এই মেয়েটাকেই ইয়েচেন স্কুল জীবনে ভালোবাসত। সুরান বলে, আমি আগেও সেন হাই হওয়ার সাথে কাজ করেছি। সে খুবই অভিজ্ঞ এবং তার মুখভঙ্গি ভালো। একজন যুবকের সামনে মাথা নত করার জন্য তাকে খুব উঁচুতে বা খুব শক্তিশালী হতে হবে। হিকিয়ান ভয় বলে, কোনোভাবেই না, তাহলে আমি একটা মৃত মাংস। সুরান বলে, যদি সে শয়তান বেঁচেও থাকত, তবু সে কেবল একটা বোকাই থাকত। সে কিভাবে সেন হাই হুয়াকে প্রণাম করতে পারত? হিকিয়ান গাবড়ে গিয়ে বলে, কিন্তু সু, যদি সে সত্যি একই রকম হয় তাহলে কি হবে? সু বলে, 5 বছর আগে তার পরিবারের কাছে আমার চু পরিবারের সামনে নতজানু হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। 5 বছর পরেও চু পরিবারটি এখনও এমন একটি অস্তিত্ব হিসেবে থাকবে যা সে কেবল আশা করতে পারে। সান ই এর অ্যাপার্টমেন্টে সান ই ঘরে এসে গিফট খুলে দেখছে। সান ই একটা জামা বের করে দেখে আর ইয়েচেনকে বলে, ইয়েচেং, সত্যি করে বলো, কখন মিস্টার সেনের সাথে দেখা করেছিলে? এটা অসাধারণ ছিল। এত পোশাক, সব ব্র্যান্ডের পোশাক যা আমি সাধারণত কিনতে পারি না। ইয়েচেন সব বলে দেয়, কিভাবে দেখা করেছিল, মাঝখানে 2টো পেজ দেখা যায়নি। ইয়েচেন বলে, এই স্পয়লারি আইডিয়াটা করে লাভ কি? তুমি একা মজা করতে পারো, আমি কিছুক্ষণ টিভি দেখতে চাই। টিভিতে নিউজ চালু করে দেখে আজ সকালে শহরের একটি প্রাসাদে 2টি পুরুষের মৃতদেহ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম চেন ঝিং গো, জিয়াংচেং চেম্বার অফ কমার্সের সভাপতি, এবং তার ছেলে চেন ফেং। পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত করেছে যে এটি একটি নৃশংস ইচ্ছাকৃত হত্যাকাণ্ড। এই লোকগুলোকে ইয়েচেন মেরে এসেছিল যাতে সানিকে বিরক্ত না করে আর তার বদলাও হয়ে যায়। সানি মনের মধ্যে বলে, চেনঝেংগুও আর তার ছেলে মারা গেছে? ও মাই গড, আজকাল আমি চেন পরিবারের প্রতিশোধের কথা ভেবে চিন্তিত ছিলাম। কিন্তু ইয়েচেন বলে, কিছু মানুষ সব খারাপ কাজ করে, সর্বত্র শত্রু তৈরি করে। মৃত্যু স্বাভাবিক, অবশ্যই আমি করেছি। আসলে আমি একজন শীর্ষ খুনি এবং যে কোনো কিছু করতে পারি। সান ই বলে, বাজে কথা বলো না। মনের মধ্যে বলে, এই লোকটা, সে অবশ্যই ভয় পায় না। সান ই জিভ বের করে বলে, আমি কাপড় চেষ্টা করে দেখব, উঁকি দিও না। ইয়েচেন বলে, আজকাল কেউ সত্য বিশ্বাস করে না। ইয়েচেন বাহিরে বের হয়ে বলে, কাছের চাইনিজ ফার্মাসিতে কিছু কিনেছি, আজ রাতে অনুশীলনের জন্য যথেষ্ট নয়। এখানে সেই পুলিশ অফিসার ইয়েচেনের কাছে এসে বলে, শুভ সন্ধ্যা ইয়েচেন, আমরা আবার দেখা করছি। ইয়েচেন আগের কথা মনে করে বলে, এই মহিলাটা খুব ঝামেলার, কম জড়িত থাকাই ভালো। ইয়েচেন এখান থেকে চলে যাওয়ার সময় বলে, দুঃখিত অফিসার, আমি এখন খুব ব্যস্ত। ফিমেল পুলিশ বলে, চেন পরিবারের কি হয়েছে? তুমি কি এটা করেছ? মরে যাওয়া উচিত ছিল। ইয়ে পরিবার, ইয়ে চেন। এইটা শুনে ইয়ে চেনের অনেক রাগ হয়। ইয়ে পরিবারের আবর্জনা? ইয়ে চেন হঠাৎ গলা ধরে বলে, তুমি কি বলতে চাইছ? পুলিশ নিজেকে ছাড়াতে না পেরে বলে, আমি কিছু প্রাচীন মার্শাল আর্ট অনুশীলন করেছি, কিন্তু আমি প্রতিরোধ করতে পারছি না। কিছু জিনিস আছে যা আমি কিছুক্ষণে যেন বলতে পারছি না। আমি শুধু তোমার সাথে খেতে চাই। ইয়ে চেন গলা ছেড়ে দিয়ে বলে, দরকার নেই, বাড়ির মালিক আমার সাথে খাবেন। পুলিশ মনের মধ্যে বলে, তার বয়সে প্রাচীন মার্শাল আর্ট অনুশীলনের সেরা সময়টি অনেক আগেই পেরিয়ে গেছে। গত 5 বছর ধরে জীবন দিয়ে কাল্টিভেশন করলেও সে এতটা শক্তিশালী হতে পারবে না। গত 5 বছরে সে কি অভিজ্ঞতা অর্জন করেছে? ইয়ে চেন ঘরে এসে রান্নাঘরে ঢুকে তার ঔষধ বানাচ্ছে। যখন সান ই ঘুমাচ্ছে, চলো ওর মাইক্রোওয়েভ ব্যবহার করে অ্যালকেমি বানাই। অ্যালকেমি করতে করতে তার মাইক্রোওয়েভ দিয়ে ধোঁয়া বের হয়ে গেছে। এটি ব্যবহার করা এত কঠিন, আমার উচিত ছিল বৃদ্ধের অ্যালকেমি ছুল্লি আমার সাথে নিয়ে আসা। সেখান থেকে কিছু পিল বের হয়। ইয়ে চেন বড়ি দেখে বলে, মাত্র 5টা সফল হয়েছে, কিন্তু সেনহাই হওয়ার চিকিৎসার জন্য এটা যথেষ্ট। সান ই এর অ্যাপার্টমেন্ট। এখন সকাল হয়ে গেছে। সান ই ঘর থেকে বের হয় ভালো জামাকাপড় না পরে। সান ই বলে, তুমি ইয়েচেন,
ভোর হয়ে গেছে, তুমি কোথায় যাচ্ছ? ইয়েচেন বলে, জীবন বাঁচাতে। কিছু ঘটলে আমাকে ফোন করতে ভুলবে না। এই বলে এখান থেকে চলে যায়। সান ইয়েচেনকে যেতে দেখে বলে, তুমি সারাদিন বাজে কথা বলো। তোমার ভাবমূর্তি একজন ডাক্তারের ভাবমূর্তি থেকে অনেক দূরে। তবে তার কাছে সৌন্দর্যের অমৃতের সূত্র আছে। হয়তো সে সত্যি কিছু চিকিৎসা দক্ষতা জানে। সময় হিসাব করলে শীঘ্রই তোমাদের পরিবারের 3 সদস্যের মৃত্যুবার্ষিকী আসবে। আমার মনে হয় এই বছর আমি আবার একা যাব। পরিবার হঠাৎ কেন নিশ্চিহ্ন হয়ে গেল? আঙ্কেল, তুমি স্পষ্টতই খুব সৎ, আর তুমি ইয়েচেনও খুব দয়ালু। বাইরে জিয়া দাঁড়িয়ে আছে ইয়েচেনের জন্য। বাকি সবাই জিয়াকে দেখে অবাক হয়ে থাকে তার এত দামি গাড়ি দেখে। পাশে থাকা 2 জন লোক জিয়ার দিকে তাকিয়ে বলে, ভাই, তুমি কি মনে করো সেই ছোট্ট সুন্দরীটি একজন পুরুষের জন্য অপেক্ষা করছে নাকি একজন মহিলার জন্য? মোটা লোক বলে, অবশ্যই মহিলার জন্য অপেক্ষা করছে। এই রকম ধনী মহিলা কি একজন পুরুষের জন্য অপেক্ষা করবে? যদি এটি একটি বন্দী সুন্দরী হয় তবে তাদের বেশিরভাগই বোন বাউসির মুখ খুলবে। যে ব্যক্তি বিএমজি চালায় তাকে অবশ্যই শক্তিশালী হতে হবে, আর পুরুষদের জন্য নিজেকে আঘাত করবে না। চিকন লোকটা বলে, বাহ, বিশ্লেষণটা যুক্তিসঙ্গত। ইয়েচেন 2 জনের মাঝখানে এসে বলে, আমার মনে হয় তোমার বিশ্লেষণ ভুল। মোটা লোক বলে, দোস্ত, তুমি এটা কেন বললে? চিকন লোকটা বলে, দয়া করে বিস্তারিত বলুন। ইয়েচেন বলে, আমি শুধু জানি সে কখনোই তোমাদের 2 জনের জন্য এখানে অপেক্ষা করবে না। এই কথা শুনে 2 জনের খারাপ লাগে। আর ইয়েচেনকে বলে, আমি ভালোবাসার দেবতা, যে শত শত সুন্দরী মেয়েকে খেলায় আয়ত্ত করেছে। চিকন লোকটা বলে, আমাকে ছোট করে দেখো? তুমি কি জানো আমাকে ছোট রাজপুত্র বলা হতো? এরপর ইয়েচেনকে প্রশ্ন করতে থাকে, আর তুমি কে? তোমার মনে কি আছে? ইয়েচেন বলে, তুমি সত্যিই নারীদের বোঝো না, কিন্তু অন্তত আমি জানি যে মেয়েটি আমার জন্য অপেক্ষা করছে। তো এই মোটা লোকটা বলতেছে কি, এই মেয়েটা তোমার জন্য অপেক্ষা করতেছে, আগে তোমার মুখটা আয়নায় গিয়ে দেখে আসো। এই মেয়েটা একটা লাক্সারি গাড়িতে চড়ে আসছে, আর তোমার কি মনে হয় এই মেয়েটা তোমার জন্য এখানে আসছে? তো জিয়া পিছনে তাকিয়ে দেখে যে মিস্টার ইয়ে এখানে চলে আসছে। তো মিস্টার ইয়ে বলে ডাক দেয়, তোমার পদবি কি ইয়ে? মোটা লোকটা বলে, না, আমার পদবি নিউ। জিয়া দৌড়ে এসে বলে, মিস্টার ইয়ে, তুমি অবশেষে এসেছো। আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। বাইরে 2 জন ইয়েচেনের দিকে তাকিয়ে বলে, এটা কি হতে পারে? ইয়েচেন জিয়ার হাত ধরে বলে, দেরি হওয়ার জন্য দুঃখিত। জিয়া বলে, অবশেষে আমি তোমার জন্য অপেক্ষা করলাম। ওরা কি মিস্টার ইয়ে তোমার 2 বন্ধু? ইয়েচেন বলে, আমি জানি না, মনে হচ্ছে এটা রাজপুত্র নাকি প্রেমিক। জিয়া বলে, সাবধান মিস্টার ইয়ে, সম্প্রতি এই এলাকায় অনেক অদ্ভুত মানুষ আছে। এই কথা শুনে 2 জনের মন খারাপ হয়ে যায়। ইয়েচেন হাইহুয়ার বাড়িতে চলে আসে। সেই বড়িগুলো বের করে হাইহুয়াকে খেতে দেয়। হাইহুয়া ঔষধ দেখে বলে, সত্যি কি আমাকে এই ওষুধটা খেতে হবে আর আমি ঠিক হয়ে যাব? অ্যাকিউপাংচার বা কোয়াথের কোনো প্রয়োজন নেই? জিয়ার মা বলে, সার্জারি ঠিক আছে, আমাদের সেনেটে সহ্য করতে পারবে। ইয়েচেন বলে, সরাসরি খাও, একসাথে 5টি গিলে ফেলো। হাইহুয়া হ্যাঁ বলে সব বড়ি একসাথে খেয়ে ফেলে। খাওয়ার পর হঠাৎ তার শরীরে কিছু রিয়াকশন হয়। তার শরীর থেকে হলুদ রঙের আলো বের হয়। হাইহুয়া মনে মনে বলে, গিলে ফেলার মুহূর্তে শরীরে ঔষধের সুগন্ধি মিশে যায়। মনে হচ্ছিল যেন পুরো শরীরটা একটা উষ্ণ স্রোতে মোড়ানো, আর অভূতপূর্ব আরাম করছিল। হাইহুয়া ইয়েচেনের হাত ধরে বলে যে আপনার এই এত বড় উপকার কখনো ভুলবে না, স্যান পরিবার সবসময় আপনার সাথে থাকবে। তো হাইহুয়া একটা ব্যাংক কার্ড বের করে বলে, এই কার্ডে 100 মিলিয়ন আছে, এই 100 মিলিয়ন আপনার চিকিৎসার ফি। তো ইয়েচেন বলে যে ধন্যবাদ বলার কোনো প্রয়োজন নেই, টাকার বিনিময়ে আপনার জীবন বাঁচিয়েছি। তো হাইহুয়া তো খুশি হয়ে যায় যে তার একটা পুরাতন বাড়ি একটা গিফট করে দেয় চাবি সহ, আর বলে যে ওই বাড়িটা অনেক দিন ধরে পড়েছিল, তো এটা যাতে ওয়েস্ট না হয়ে যায় সেজন্য আমি আপনাকে এটা গিফট হিসেবে দিয়ে দিচ্ছি। হাইহুয়া বলে, এই নিন আপনার সেই বাড়িটার চাবি, তো আশা করি আপনি এটা গ্রহণ করবেন। তো চলুন আমরা খাওয়ার সময় এগুলো নিয়ে আলোচনা করি। ইয়েচেন মনের মধ্যে বলে যে এই বাড়িটা আমার জন্য অনেক বেশি কাজের, তো আমি এর ভিতরে আমার হার্বসগুলোকে রাখতে পারবো অনেক সাবধানের সাথে। 1 মিনিট অপেক্ষা করুন। যেহেতু শেন হাইহুয়া ব্যবসায়িক চক্রের একজন সদস্য, তাই তাকে অবশ্যই অনেক ব্যবসায়িক বুদ্ধিমত্তা জানতে হবে। উদাহরণস্বরূপ তিয়ানঝেং গ্রুপ।
তিয়ানঝেং গ্রুপ মূলত আমার বাবার দ্বারা প্রতিষ্ঠিত, তার আজীবন শ্রমসাধ্য প্রচেষ্টার মাধ্যমে। কিন্তু আপনার পারিবারিক দুর্ঘটনার পরে এটি আক্রমণ করা হয়েছিল। আমি তিয়ানঝেং গ্রুপের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি কোনো তথ্য খুঁজে পাইনি। যদি এটি সেন হাইহুয়া হয় তাহলে হয়তো সে জানে। ইয়েচেন বলে, আমি ঘরেই ছিলাম। রাতের খাবারের জন্য আমাকে তোমার সাথে আপ্যায়ন করতে দাও। আমি জায়গাটা ঠিক করব, আর সময় হবে আগামীকাল রাত। তুমি কি ফ্রি? হাইহুয়া বলে, ফ্রি? মিস্টার এর চিকিৎসা পাওয়া আমার জন্য সম্মানের। হ্যাঁ, আমি সেখানে যাব। ইয়েচেন চলে যায় আর বলে, ঠিক আছে, কাল আসছি। মিলনস্থলের পিছনের উঠুন। ইয়েচেন ঔষধের দোকানে এসে কিছু জড়িবুটি নেয়। রেন্ডে এসে বলে, মিস্টার তুমি অবশেষে এখানে? এই ভেষজগুলি সবেমাত্র এসেছে। এগুলি তাজা এবং চমৎকার ঔষধি প্রভাব রয়েছে। ইয়েচেন ঔষধ দেখে বলে, খারাপ না। বয়স এবং সতেজতা উভয় দিক থেকেই আমার কল্পনার চেয়েও ভালো। রেন্ডের কিছু দক্ষতা আছে। ইয়েচেন রেন্ডেকে বলে, চলো বিলটা মিটিয়ে ফেলি। রেন্ডে বলে, মিস্টার যদিও আমি আপনাকে সরাসরি পাঠাতে চাই, কিন্তু আমার মনে হয় আপনি রাজি হবেন না। আমরা খরচ নেব 5 মিলিয়ন। ইয়েচেন মনের মধ্যে বলে, আজকাল চীনা ওষুধের বাজার সম্পর্কে আমার গবেষণা অনুসারে এটি ব্যয়মূল্য নয়, এটি স্পষ্টতই ক্ষতির মূল্য। এই ওষুধগুলির মূল্য কমপক্ষে কয়েক মিলিয়ন। ইয়েচেন মনের মধ্যে বলে, অন্যদের কাছে ঋণী থাকা ভালো নয়। ইয়েচেন বলে, তাহলে আমি তোমার দয়া গ্রহণ করব। যাই হোক, তোমার নাতনি কোথায়? আজ কেন আমি তাকে দেখিনি? রেন্ডে বলে, জিক্সুয়ান আজ তার মাস্টারের সাথে হাইকিং করতে গিয়েছিল। সে পরে ফিরে আসতে পারে। আমি চেয়েছিলাম জিক্সুয়ান ক্ষমা চাইতে মিস্টার ইয়েকে চা খাওয়াবে। ইয়েচেন খাতায় কোনো টেকনিক লিখে দেয় আর বলে, এটার প্রয়োজন নেই, এটা নাও। যখন তোমার নাতনি ফিরে আসবে তাকে এই কাগজটি দিও। যদি সেটা বুঝতে না পারে তাহলে তার মালিককে দিও। এটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। রেন্ডে বলে, ঠিক আছে, আমি এটা দিয়ে দেব। মনের মধ্যে বলে, মিস্টার তুমি কি আমার অনুগ্রহ ফিরিয়ে দিচ্ছ? এই কাগজের টুকরোটা কি? ইয়েচেন বলে, যাই হোক তোমাকে আমার কিছু জিজ্ঞাসা করার আছে। তুমি কি জানো জিয়াংচেংয়ে অ্যালকেমি ফার্নেস কোথায় কিনতে পাওয়া যায়? ইয়েচেন মনের মধ্যে বলে, ইন্ডাকশন কুকার ব্যবহার করে বড়ি তৈরি করা সত্যিই কঠিন। রেন্ডে হ্যারান হয়ে বলে, তুমি কি জানো কিভাবে বড়ি বানাতে হয়? গুজব রয়েছে যে চীনা অ্যালকেমিস্টরা হাজার হাজার বছর ধরে অদৃশ্য হয়ে গেছে। যদিও বাজারে কিছু বড়ি আছে, কিন্তু সেগুলো হাজার বছর আগের, অত্যন্ত মূল্যবান। কিছু এমনকি লক্ষ লক্ষ টাকায় নিলামে বিক্রি হতে পারে, সম্পূর্ণ অমূল্য। বাস্তবে অ্যালকেমিস্ট অবশ্যই থাকবে, কিন্তু সংখ্যাটা একেবারেই বিরল। একজন অ্যালকেমিস্টের সাহায্যে যে কোনো প্রাচীন চীনা মার্শাল আর্ট পরিবার 3 বছরেরও কম সময়ের মধ্যে একটি শীর্ষ চীনা পরিবারে পরিণত হতে পারে। রেন্ডে মনের মধ্যে বলে, মিস্টার, আপনি এত ঔষধি উপকরণ কিনেছেন, এটা কি অ্যালকেমির জন্য? যদি তাই হয় তাহলে এর মূল্য আমার কল্পনার বাইরে। ইয়েচেন বলে, লাউঝু, তুমি কি মজা করছো? আমি কিভাবে বড়ি পরিশোধন করতে পারি? আমি অ্যালকেমি ফার্নেস পছন্দ করি এবং এটি সংগ্রহ করি। রেন্ডে বলে, আচ্ছা, যদি মিস্টার আপনার সত্যি আগ্রহ থাকে তাহলে 5 দিনের মধ্যে আমাদের সাথে একটা বড় নিলামে যেতে পারেন। সেখানে একটা নিলাম থাকা উচিত। ইয়েচেন মনের মধ্যে বলে, নিলাম? ইয়েচেন রেন্ডেকে বলে, ঠিক আছে, তাহলে সময় হলে আমার সাথে যোগাযোগ করো। আমি আগে যাব। দাদুর অ্যাপার্টমেন্টে ওষুধটা পাঠিয়ে দাও। জিক্সুয়ান এসে বলে, দাদা, আমরা ফিরে এসেছি। রেন্ডে বলে, জিক্সুয়ান, আজ আমি তোমার মাস্টারের জন্য ঝামেলা করিনি, তাই না? জিক্সুয়ান বলে, কি? দাদু শুধু বাজে কথা বলেন। তুমি কি সেই ধরনের লোকের মতো দেখতে? রেন্ডে বলে, তুমি গতবার ইয়েচেনকে অসন্তুষ্ট করেছ। আজ তোমাকে এখানে থাকতে বলেছিলাম প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু তুমি খুব ভোরে পালিয়ে গিয়েছিলে। জিক্সুয়ান রাগ করে বলে, ইয়েচেন, তুমি সারাদিন ওর কথা বলতে থাকো। আমার মালিক ওর থেকে অনেক ভালো। একটা খেজুর গাছ দিয়ে একটা বিশাল গাছ ভেঙে ফেলতে পারে। জিক্সুয়ানের মাস্টার বলে, ও, জিক্সুয়ানকে বাজে কথা বলতে দেওয়া হয় না, বাইরেও লোকজন আছে। আমি নিশ্চিত মিস্টার আপনার অবশ্যই কিছু শ্রেষ্ঠত্ব আছে। রেন্ডে সেই কাগজ বের করে বলে, আমি তোমার সাথে তর্ক করতে চাই না। ইয়েচেন আমাকে এটাই দিতে বলেছিল যে এটা তোমার জন্য ভালো হবে। জিক্সুয়ান কাগজের দিকে তাকিয়ে বলে, কি আমার জন্য? কি লেখা আছে? আমি তো পড়তেও পারছি না। লেখাটা খারাপ, আমি পড়তে চাই না। এইটা বলে কাগজ পেছনে ফেলে দেয়, আর দাদার অনেক রাগ হয়ে যায়। জিক্সুয়ানের মাস্টার কাগজ ধরে বলে, এই কাগজের টুকরোটি, এটা কি জিক্সুয়ানের জন্য উপযুক্ত?
হেরান হয়ে বলে, এই কাগজের টুকরো মাস্টার, একেবারে একজন মাস্টারের দ্বারা লেখা। লাউঝু তাড়াতাড়ি করো, আমাকে এই বিশেষজ্ঞের সাথে দেখা করতে দাও। সে আমার আর জিক্সোয়ানের প্রতি খুব দয়ালু। দাদায় হেরান হয়ে বলে, কি হয়েছে? কিন, এই মাস্টারের নাম কিন। দাদা বলে, এটাতে কি ছিল? জিক্সোয়ান ভয় পেয়ে বলে, গুরু, তুমি কি আমার ক্ষতি করবে না, তাই না? কিন বলে, তুমি জানো জিক্সোয়ান এবং আমি যে ব্যায়ামটি অনুশীলন করেছি তার নাম কিয়াংহার্ড মেথড, যা আমি ছোটবেলায় দুর্ঘটনাক্রমে অর্জন করেছিলাম। কিন্তু এটি একটি অসম্পূর্ণ ব্যায়াম। যখন আমি প্রথম অনুশীলন শুরু করি তখন সত্যিই আমার দক্ষতা অনেক বেড়ে যায়। আমি আমার রাজ্যে একটি গুণগত উল্লম্ফন পেয়েছি, কিন্তু যত বেশি অনুশীলন করেছি সমস্যা ততই বড় হয়েছে। এমনকি এটি অভ্যন্তরীণ অঙ্গগুলিকেও প্রভাবিত করে। জিক্সোয়ান অবাক হয়ে বলে, তাই ব্যাপারটা এমন? আশ্চর্য হবার কিছু নেই যে আমি যখন অনেক অনুশীলন করি তখন আমার সবসময় এক অবর্ণনীয় অস্বস্তি বোধ হয়। হয়তো এই অসম্পূর্ণ দক্ষতা উল্টোটাও করেছে। কিন বলে, জিক্সোয়ান, তোমার ভয় পাবার দরকার নেই। আমি শুধু চাই তোমার কিছু দক্ষতা থাকুক। তোমার কাল্টিভেশন গভীর নয়, এটা প্রভাবিত করে না। বিপরীতে যদি আমি অনুশীলন চালিয়ে যাই তাহলে আমি ভিসেরা ফেলোটায় মারা যেতে পারি, যদি না আমি আমার কাল্টিভেশন বন্ধ করি। রেন্ডে বলে, তাহলে আমরা কি করতে পারি? রেন্ডে মনের মধ্যে বলে, লাউকিন স্টে ঝু পরিবারকে রক্ষা করছেন। একবার তার কিছু হয়ে গেলে ঝু পরিবার অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। কিন হেসে বলে, এটা ঠিক আগে ছিল, এখন এই কাগজের টুকরোটি আসলে দক্ষতায় ভর্তি। এটা প্রতিভার এক অদ্ভুত ছাপ। এখন থেকে আর কোনো প্রতিক্রিয়া হবে না। জিক্সোয়ান, আমরা একজন মহৎ ব্যক্তির সাথে দেখা করেছি। জিক্সোয়ান মনের মধ্যে ভয় পেয়ে বলে, মহৎ ব্যক্তি? এমনকি গুরুও তাই বলেছিলেন। ইয়েচেন, তুমি কে? দাদুর অ্যাপার্টমেন্ট ভিলা এলাকা। এই বাড়িটা ইয়েচেন গিফট হিসেবে পেয়েছিল। ইয়েচেন ভিলার সামনে দাঁড়িয়ে বলে, আমি ভেবেছিলাম সেন হাইহুয়া আমাকে একটা বাড়ি দিচ্ছে, কিন্তু এটা তো অনেক বড় ভিলা, আসবাবপত্রও সম্পূর্ণ, আর লোকটা ইচ্ছাকৃত, তাই আমাকে এত ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে না। কিন্তু এত বড় বাড়িতে আমি একা থাকি, একটু একা মনে হচ্ছে। সান যদি এখানে থাকতো তাহলে কতই না ভালো হতো। সান ইয়েচেনকে বলে, ইয়েচ্যাং, আমি আমার নিজের শহরে ফিরে যাচ্ছি, কিছু কাজ আছে আর হয়তো রাতে ফিরব না। ইয়েচেন বলে, আমি ওই মেয়েটাকে নিয়ে একটু চিন্তিত। তখন, যদিও আমার বাড়িটি এই বাড়িটির চেয়ে ছোট ছিল, কিন্তু আমার পরিবার সুখী এবং সুরেলা ছিল, এবং এটি সর্বদা খুব প্রাণবন্ত ছিল। এখন আমি একমাত্র বাকি। আগামীকাল আমার বাবা মায়ের মৃত্যুবার্ষিকী। বাবা, মা, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নেব। আমি ইয়েচ্যাং, একদিন জিয়াংচ্যাং কেঁপে উঠবে। ডিংডং করে বেল বাজে। ইয়েচেন বলে, ঔষধি উপকরণ এখানে এসে গেছে মনে হয়। বাইরে ট্রাক ভর্তি ঔষধ নিচে নামাচ্ছে। ইয়েচেন বলে, ভাগ্যক্রমে আমাকে এই ভিলাটি দেওয়া হয়েছিল, অন্যথায় এত ঔষধি উপকরণ রাখার জায়গা সত্যিই নেই। রেন্ডে বলে, আমি ইতিমধ্যেই ঔষধ পৌঁছে দিয়েছি মিস্টার, আর কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করুন। ইয়েচেন বলে, কোনো দরকার নেই। লাউঝু ইয়েচেন মনের মধ্যে বলে, এই ব্যক্তি। তারপর বলে, সবাই দয়া করে ভেতরে আসুন। ইয়েচেন কিনকে দেখে বলে, যাই হোক, এটা কে? কিন মাটিতে বসে পড়ে আর ইয়েচেনকে সম্মান দিয়ে বলে, আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ গুরু। জিক্সওয়ান হয়রান হয়ে বলে, মাস্টার আসলে তার কাছে হাঁটু গেড়ে বসেছিলেন। কিন বলে, সত্যি কথা বলতে আমি জিক্সওয়ানের মাস্টার। তুমি ওয়াং মাইন মেথডটি সংশোধন করেছ, শুধু বাধা অতিক্রম করতেই নয়, বরং প্রতিক্রিয়ার বিপদ এড়াতেও সাহায্য করেছ। এখন থেকে তুমি আমার বেনিফেক্টর হবে, মহামান্য মহাশয়। ইয়েচেন বলে, এগুলো সবই তুচ্ছ, কিন্তু একটা বিষয় আছে জানিয়ে আমি খুবই আগ্রহী। তুমি আমাকে সাই গ্র্যান্ডমাস্টার কেন ডাকো? গ্র্যান্ডমাস্টার কি সেই শক্তিশালী মানুষ? আর সবাই হাঁ করে তাকিয়ে থাকে। কিন মনের মধ্যে বলে, হ্যাঁ, একজন মার্শাল আর্ট মাস্টার হিসেবে আমি জানি না একজন মাস্টার বলতে কি বোঝায়। সে কি আসলে একজন শক্তিশালী মানুষ? রাজ্য বিভাগ হল সমস্ত প্রাচীন যোদ্ধার জন্য একটি প্রাথমিক কোর্স। ইয়েচেন বলে, আমি পাহাড় থেকে নেমে এসেছি এবং চাইনিজ মার্শাল আর্ট সম্পর্কে খুব বেশি কিছু জানি না, দয়া করে আমাকে আলোকিত করুন। কিন বলে, এই তো, যদি তুমি পাহাড়ে কাল্টিভেশন করে থাকো এবং পৃথিবীতে প্রবেশ না করো তাহলে খুব সম্ভবত তুমি তা জানো না, তাই আমি সাহস করে তোমার সাথে কথা বলবো। ওয়াক্সিয়া মার্শাল আর্ট সিস্টেমে বাহ্যিক শক্তি, অভ্যন্তরীণ শক্তি,
অর্ধ পদক্ষেপ রূপান্তর এবং রূপান্তরের মাস্টারের 4টি স্তর রয়েছে। প্রত্যেকটি স্তরে 3টি পর্যায় রয়েছে: গৌণ, প্রধান এবং শীর্ষ। উদাহরণস্বরূপ জিক্সুয়ান, যিনি সবেমাত্র অভ্যন্তরীণ শক্তির পর্যায়ে প্রবেশ করছে। আর তোমরাই মাস্টার। তুমি অবশ্যই রূপান্তরের জগতের মাস্টার, যার দিকে অসংখ্য মার্শাল আর্ট পাওয়ার হাউস তাকায়। ইয়েচেন মোহের মধ্যে বলে, এই রাজ্যের বিভাজন বৃদ্ধ লোকটি যা বলেছে তার থেকে আলাদা, কিন্তু এটা স্বাভাবিক যে আমি যে অনুশীলনগুলি করি তা হুয়াক্সিয়ার পৃষ্ঠে মার্শাল আর্ট অনুশীলনের মতো একই স্তরে নয়। নিভে যাওয়া দেহ জগৎ, কাইওয়ান জগৎ, বায়ু সংক্রান্ত জগৎ, ক্লাচ জগৎ, সত্যিকারের ইউয়ান জগৎ, আধ্যাত্মিক জগৎ। প্রতিটি জগৎ 9টি স্তরে বিভক্ত। অবশ্যই আধ্যাত্মিক জগতের পরে আরও ভয়ঙ্কর জগৎ আছে, কিন্তু আমি এখন এটি স্পর্শ করতে পারছি না। আমি বর্তমানে কাইওয়ান রাজ্যের 5ম স্তরে আছি। কিন ইউয়ান মিংয়ের কাছে চীনের মার্শাল আর্ট মাস্টাররা সাধারণত কাইওয়ান রাজ্য এবং বায়ু সংক্রান্ত রাজ্যের মধ্যে অবস্থিত। আমার ধারণার চেয়ে অনেক বেশি শক্তিশালী। ইয়েচান বলে, চীনে কি অনেক মাস্টার আছে? ইয়েচেন মনের মধ্যে বলে, আমি জানি না রাজধানীতে ওটা কোন রাজ্য, প্রভু নাকি প্রভুর উপরে। কিন বলে, আমি সঠিক সংখ্যা জানি না, তবে আমি নিশ্চিত যে তাদের বেশিরভাগেরই চীনা পরিবারের সাথে যোগাযোগ রয়েছে। যদিও এখন বিজ্ঞান, প্রযুক্তি এবং আইনি ব্যবস্থার যুগ, যারা সত্যিকার অর্থে তাদের অধিকার নিয়ন্ত্রণ করে, তাদের চারপাশে শক্তিশালী মার্শাল আর্ট থাকে। রেন্ডে বলে, এটা অনেকটা ঝিয়াংচ্যাংয়ের 4টি প্রধান পরিবারের মতো। শক্তিশালী থেকে দুর্বল পর্যন্ত তারা হল চু পরিবার, ঝাও পরিবার, লু পরিবার এবং চেন পরিবার। এমনকি চেন পরিবার, যারা তাদের সকলের মধ্যে সবচেয়ে দুর্বল ছিল, তাদেরও একজন বৃদ্ধ লোক ছিল, যিনি নির্জনতার একজন দাদু ছিলেন। কিন বলে, দুর্ভাগ্যবশত কয়েক বছর আগে কেউ একজন চেন পরিবারকে ধ্বংস করে দিয়েছিল, তাদের 4টি পরিবার থেকে বের করে দিয়েছিল এবং ওয়ান পরিবার তাদের স্থলাভিষিক্ত করেছিল। ইয়েচেন মনের মধ্যে বলে, ঝিঙ্গুও মারা যাওয়ার আগে তার বৃদ্ধ লোকটিকে হুমকি দিয়েছিল। আমি জানি না বৃদ্ধ লোকটি কখন ফিরে আসবে। অন্য পরিবারগুলোর কথা তো মনেই আসে না। আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল চু শু রান। যদি তখন তার অপমান না হতো, তাহলে আমি হতাশ হতাম এবং অপচয়কারী হিসেবে চিহ্নিত হতাম না। চু শু রান, এবার আমি তোমাকে বোঝাবো কে সেই অপ্রাপ্য অস্তিত্ব। কিন মনের মধ্যে ভয় পেয়ে বলে, মাস্টার, তোমার শরীরের আভা এত ভয়ঙ্কর কিভাবে হতে পারে? তার হাতে কত রক্ত লেগে আছে! এত অল্প বয়সে এত দক্ষতা অর্জন করা। আর এই ভিডিও এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন এই গল্পের আরও চ্যাপ্টার লাগবে কিনা।